হাই, ওয়েলকাম টু প্রো সুইং ট্রেডিং সিরিজ। একটা নতুন সিরিজ শুরু করলাম। এখানে আপনারা শিখবেন কিভাবে ট্রেডিং মার্কেটে সাকসেস পাওয়া যায় এবং সুইং ট্রেডিং মেথোডোলজি অ্যাপ্লাই করে কিভাবে আপনি একটা স্টকে পজিশন নিতে পারেন এবং সঠিক টাইমে আপনি এক্সিট করতে পারেন, সেই সমস্ত ধারণা এখানে পাবেন। আজকে আমরা ডিসকাস করব 10 ইম্পর্টেন্ট রুল বিফোর ইনভেস্টিং ইন দ্য স্টক মার্কেট, মানে 10টা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ নিয়ম যেটা আপনাকে মানতে হবে বা জানতে হবে এবং পালনও করতে হবে টু বিকাম এ সাকসেসফুল ট্রেডার কাম ইনভেস্টার। তো এখানে আমরা 10টা ইম্পর্টেন্ট রুল আলোচনা করব। উইথ দিস 10 ইম্পর্টেন্ট রুলস ইজ ইন্সপায়ার্ড বাই মাই মেন্টর, মাই গাইড, মাই টিচার বিবেক স্যারের এই 10টা রুল আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। নাম্বার 1, স্টক মার্কেট ওন্ট জেনারেট রেগুলার স্যালারি, থিঙ্ক অফ দিস অ্যাজ বিজনেস। তো 1 নম্বর পয়েন্ট বলছে যে স্টক মার্কেট কোনো রেগুলার স্যালারি আপনাকে প্রোভাইড করে না, এটাকে আপনি বিজনেস, ব্যবসা হিসাবে ভাবুন এবং ভেবে এগোন। আপনি যদি এই ভাবনা চিন্তা করে এখানে আসেন যে স্টক মার্কেট থেকে আমি প্রতিদিন একটা নির্দিষ্ট নিয়মে আমি ইনকাম নেব, তো এটা কোনো অর্গানাইজেশনে আপনি জব করছেন না, আপনার নিজস্ব একটা সেট আপ, একটা বিজনেস যেটা আপনি রান করছেন এবং তার বেসিসে আপনি আপনার ওয়েলথ ক্রিয়েশন করছেন, বিজনেসটাকে গ্রো করাচ্ছেন। সুতরাং এখান থেকে কিন্তু কোনো রেগুলার স্যালারি আপনি উইথড্র করতে পারেন না, করা উচিত নয়। তো চাল ডাল সবজি কেনা পয়সা কিন্তু এখান থেকে আপনি পাবেন না। এই ধারণা নিয়ে যদি আপনি আসেন তাহলে আপনি এই মার্কেট থেকে দূরে থাকুন। নেক্সট পয়েন্ট নাম্বার 2, ইনভেস্ট অনলি দ্যাট মানি দ্যাট ইউ ডোন্ট নিড ফর 3 years। রুল নাম্বার 2 কি বলছে যে আপনি বিনিয়োগ করুন সেই অর্থ, যে অর্থ আপনার নেক্সট অ্যাটলিস্ট 3 years 3 বছর কাজে লাগবে না, সেই অর্থই আপনাকে বিনিয়োগ করতে হবে। যে অর্থ নেক্সট 3 years-এর মধ্যে কাজে লাগবে সেই অর্থ যদি আপনি এখানে বিনিয়োগ করেন তাহলে মার্কেট যদি কোনো রকমভাবে ডাউন হয় আপনি আপনার অর্থ কিন্তু সঠিক টাইমে ইনক্রিজিং অর্ডারে পাবেন না, মানে আপনি লস বুক করে হয়তো আপনাকে বের হতে হবে। সুতরাং সেই টাকাটাই আপনি ইউজ করুন যে টাকাটা নেক্সট 3 বছর কাজে লাগবে না। পয়েন্ট নাম্বার 3, borrowed money should not be used in stock market। 3 নম্বর রুল কি বলছে যে ধার করা পয়সা, লোন নিয়ে এই মার্কেটে ইনভেস্ট করা যাবে না। যদি আপনি লোন নিয়ে ইনভেস্ট করেন তাহলে মার্কেট আপনাকে গ্যারান্টেড রেগুলার ইনকাম যেহেতু প্রোভাইড করে না, আপনি যে লোনটা নিয়েছেন সেই লোনটা রিকভার করতে বা তার ইএমআই আপনাকে রিটার্ন করতে কিন্তু প্রবলেমে পড়তে হতে পারে। সুতরাং সেই পয়সাটা ইনভেস্ট করুন যে পয়সাটা আপনার নিজস্ব বা যে টাকাটা আপনি কোনো জায়গা থেকে বড় করার পরেও আপনার অ্যাক্টিভ ইনকাম থেকে সেটাকে মেক আপ করতে পারেন। তো এখানে দুটো পয়েন্ট বেরিয়ে আসছে। তাহলে কি আমি ইনভেস্ট কোনো পয়সা কোনো কোথা থেকে বড় করে আমি কি ইনভেস্ট করতে পারবো না? যদি এই রুল নাম্বার 3 যেটা বলছে সেই অনুযায়ী তো আপনি করতে পারেনই না। বাট এখানে যদি ধরে নেওয়া যাক আপনি কোনো জায়গা থেকে, কোনো ব্যাংক বা কোথাও থেকে আপনি কম রেট অফ ইন্টারেস্ট 7 to 8%, 9%, ম্যাক্সিমাম 10%, এই রেটে যদি আপনি বড় করেছেন কোনো একটা অর্থ এবং সেই অর্থ যেটা বড় করেছেন লোন অ্যামাউন্ট, তার ইএমআই প্রতি মাসে স্যালারি বা অন্য একটা সোর্স অফ ইনকাম থেকে আপনি সেটাকে মেক আপ করছেন, রিকভার করছেন, দেন ইট ইজ ওকে, তাহলে এটা কোনো প্রবলেম না। কিন্তু যদি আপনার কোনো ফিক্সড ইনকাম না থাকে বা কোনো জায়গা থেকে একটা রিকভার করার কোনো পজিশন না থাকে তাহলে কিন্তু ধার করে আপনি
এই মার্কেটে টাকা ইনভেস্ট করলে সেখানে কিন্তু ব্যাকফায়ার করতে পারে, সেটা একটা ভুল কনসেপ্ট। এইভাবে আপনি কিন্তু কোনো রকমভাবে ফাইন্যান্সিয়াল রিস্ক নিতে যাবেন না। রুল নাম্বার 4, only after analysis by the stock there should be valid reason to buy a stock. means নেক্সট রুল নাম্বার 4 যেটা বলছে সেটা বলছে যে আপনি একটা স্টক বাই করার আগে থরো অ্যানালিসিস করুন। এই অ্যানালিসিস করার পরে যদি আপনি বাই কল পান তাহলেই আপনি ইনভেস্ট করুন। আদারওয়াইজ কোনো ভ্যালিড রিজন না থাকলে আননেসেসারি আপনি কোনো ট্রেড নেবেন না, কোনো রকম কোনো পজিশন মার্কেটে নেওয়া যাবে না। শুধুমাত্র আমার অ্যাকাউন্টে, সেভিং অ্যাকাউন্টে কিছু অর্থ পার্ক হয়ে আছে তাই আমাকে ইনভেস্ট করতে হবে, দিস ইজ নট রাইট থিং। আমার বন্ধু কোনো একটা স্টকে ইনভেস্ট করেছে, তার দেখা দেখি আমিও ইনভেস্ট করে দিলাম, এটাও কিন্তু ভালো কনসেপ্ট না। কোনো টিপস নিয়ে আপনি একটা স্টক পেলেন, স্টক টিপস কোথাও ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, ফেসবুক ইউনিভার্সিটি বা টেলিগ্রাম, এবং তার বেসিসে আপনি ইনভেস্ট করছেন, এটাও একটা ভালো টিপস নয়, ভালো বিষয় নয়। এখান থেকে কিন্তু আপনার লাইফে একটা ব্লান্ডার তৈরি হয়ে যেতে পারে। সো রুল নাম্বার 4, ডোন্ট ইনভেস্ট only after analysis buy the stock and there should be a valid reason before taking some position on a stock. Rule number 5, don't invest more than 5% in one stock. একটা স্টকে রুল নাম্বার 5 কি বলছে যে একটা স্টক, একটা শেয়ারে বা একটা কোম্পানিতে ম্যাক্সিমাম আপনার সম্পত্তির যেটা ইনভেস্টেড অ্যামাউন্ট তার 5% বেশি আপনি ইনভেস্ট করতে পারেন না, সে যত ভালো কোম্পানি হোক না কেন। এই কথাটার অর্থটা হচ্ছে এই যে কোনো স্টকে আপনি ইনভেস্ট করার পর স্টকটা আপেও যেতে পারে, ডাউনে যেতে পারে। তাহলে যদি আমি ব্যাড অপশানটাই নিলাম যে স্টকটা 50% ডাউন হয়ে গেল, তাহলে আপনার টোটাল সম্পত্তি 50%-এর ডাউন। ধরে নেওয়া যায় আপনার 10 লাখ টাকা ইনভেস্ট আছে মার্কেটে, সেটা 5 লাখ হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ অবশ্যই ডিটোরিয়েট করতে বাধ্য, যেহেতু আপনার সম্পত্তির 50% টাকা ইরোড হয়ে গেছে, মার্কেট অলরেডি তার ফিস নিয়ে নিয়েছে। সুতরাং 5%-এর উপরে টাকা লাগানো যাবে না। শতকরা 100 টাকা যদি আপনার ইনভেস্টেড অ্যামাউন্ট থাকে, এর মধ্যে 5 টাকা একটা স্টকে ইনভেস্ট হবে, তবুও 5 টাকা অ্যাট এ টাইম ইনভেস্ট হবে না, একটা মিনিমাম পার্সেন্টেজ 1.67% অর 2% অর 3%, এইভাবে একটা পার্সেন্টেজ ইনভেস্ট হবে এবং সেটাকে অপরচুনিটি অনুযায়ী যখন ডাউন আসে তখন সেটা এভারেজিং করার একটা ব্যাপার থাকে। তো সুতরাং আপনি 5%-এর উপরে যদি টাকা ইনভেস্ট করেন তাহলে রিস্কটা বেড়ে যায়। এখানে রিস্ক মিনিমাইজেশনও একটা পার্ট। যদি 5% টাকা আপনি ইনভেস্ট করেন, দ্যাট মিনস আপনি 20টা স্টকে আপনার সম্পত্তিকে ভাগ করে দিয়েছেন। তো আপনার 5% রিস্ক একটা স্টকে, সুতরাং রিস্কটা এখানে মিনিমাইজ হয়ে যায়, ডাইভার্সিফাই হয়ে যায়। এবং এখানে আরও কিছু নিয়ম আছে এর মধ্যে, 5% ইন ওয়ান স্টক অ্যান্ড 10 to 15% ইন ওয়ান সেক্টর, এটাও আপনাদের মাথায় রাখতে হবে। ব্যাংকিং সেক্টর, ইনফ্রাস্ট্রাকচার, আইটি সেক্টর, এইভাবে বিভিন্ন সেক্টর আছে ভারতবর্ষে, এফএমসিজি, এফএমইজি, পেইন্ট সেক্টর। তো এই সেক্টর ওয়াইজও আপনাকে মানিটাকে অ্যালোকেট করতে হবে, 10 to 15% ইন ওয়ান সেক্টর অ্যান্ড 5% ইন ওয়ান স্টক। এই রুলসটা আপনাকে মেনে চললে আপনার রিস্কটা মিনিমাইজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নেক্সট পয়েন্ট নাম্বার 6 হচ্ছে, বা রুল নাম্বার 6 হচ্ছে, সেল প্রাইস শুড বি প্রিডিফাইন্ড ওয়েন ইউ বাই দ্য স্টক। মানে বিক্রয় মূল্য আগে থেকেই ফিক্সড হয়ে যাবে, আগে থেকেই প্রিডিটারমাইন্ড হয়ে যাবে, যে কোনো একটা স্টক কেনার পরে ডিটারমাইন্ড হবে না। কোনো একটা স্টক বা শেয়ার কেনার আগেই আপনাকে তার সেল প্রাইস বা বিক্রয় মূল্য কি হতে হবে সেটা ডিসাইড হয়ে যাবে। যেমন মনে করেন আপনি কোনো একটা দোকান, কোনো একটা ইলেকট্রনিক্সের দোকান
বা যে কোনো একটা মুদিখানা দোকান বা আরও অন্য কিছু বা সবজি, যেটাই আপনি কিনছেন আপনার সেখানে কোনো হাত নেই, সেটা আপনার যে মার্কেটে যে প্রাইস আছে সেই প্রাইসে আপনি কিনছেন। তো এখানে যে প্রাইসে আপনি কিনছেন, 100 টাকায় কিনলেন, আপনি অলরেডি কিন্তু সেখানে 50% প্রফিট বা 30% প্রফিট বা 25% প্রফিট, হোয়াট এভার ইট ইজ, আপনি কিন্তু সেটা কিন্তু নির্ধারণ করে দাম ফেলে তাহলেই কিন্তু মার্কেটে মানুষের কাছে সেল করেন। সুতরাং সে যতই আপনার রিলেটিভ হোক, যতই আপনার আত্মীয় স্বজন হোক, নিজের মানুষ হোক, আপনি কিন্তু আপনার ব্যবসার নিয়মে চলবেন। আপনার ব্যবসার নিয়ম অনুযায়ী প্রফিট মাথায় রেখে, পার্সেন্টেজ অফ প্রফিট মাথায় রেখে আপনি কিন্তু তার সেল প্রাইস নির্ধারণ করেন। সুতরাং সেল করতে হলে আপনাকে যে বাই প্রাইস, আপনি এই প্রাইসে কিনছেন তবেই যে আমি সেল করতে পারবো তো এই প্রাইসে, এটা ভেবেই কিন্তু আপনি মার্কেট বিজনেসে কোনো একটা প্রোডাক্ট কিনছেন বা র মেটেরিয়াল কিনছেন। সুতরাং আপনার বাইং প্রাইস যেটা হবে তার আগেই নির্ধারণ হয়ে যাবে যে সেলিং প্রাইস। তো এটা কিন্তু আপনাকে স্টক বাই করার পরে কিন্তু ভাবলে হবে না, সেল প্রাইস কিন্তু স্টক বাই করার আগেই নির্ধারণ হয়ে যায়। পয়েন্ট নাম্বার 7, when there is a bear market, hold stock and don't sell at loss. যখন মার্কেটে দুটো সেগমেন্ট আছে, দুটো সেগমেন্ট মার্কেট কাজ করে, সেটা হচ্ছে বুল মার্কেট অ্যান্ড বিয়ার মার্কেট। বুল মার্কেট মানে মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে, উপরের দিকে যায়, আর বিয়ার মার্কেট মানে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে বা নিচের দিকে যায়। এই বুল মার্কেট এবং বিয়ার মার্কেট থেকে আপনি মার্কেটে আপনার পজিশন নেন। যখন মার্কেট বিয়ার মার্কেট থাকে তখন আপনি কোনো একটা শেয়ার বা স্টক খুবই ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যেতে পারেন, এবং যখন আপ ট্রেন্ডে মার্কেট থাকে বা বুল মার্কেট থাকে তখন সেই শেয়ারই প্রিমিয়াম প্রাইসে আপনি দেখতে পাবেন, এবং সেল করতে যদি সেল করেন তাহলে প্রিমিয়াম প্রাইসে আপনি বায়ার পেয়ে যাবেন। তো যখন বিয়ার মার্কেট থাকবে তখন আপনার স্টক অলরেডি 20-30% ডাউন থাকতেই পারে, সেটা আপনার হাতে নেই, মার্কেটের ভোলাটিলিটি আপনার হাতে নেই। সেই সময় যদি নেক্সট 2 বছর এবং 3 বছর, ইভেন 4 বছর, সেই সময় পর্যন্ত হোল্ড করার যদি এবিলিটি আপনার থাকে, ক্যাপাবিলিটি থাকে, তাহলে এই মার্কেটে আপনি সাকসেস পেতে পারেন, আদারওয়াইজ এই মার্কেটে আপনি সাকসেস পাবেন না। সুতরাং যখন বিয়ার মার্কেট আছে তখন আপনি হোল্ড করুন, ধৈর্য ধরে থাকুন, স্টকে ইনভেস্ট করে থাকুন, কখনো সেল করবেন না, লস বুকিং করবেন না, প্যানিক ক্রিয়েট করে। মানে স্টক ডাউনে আছে, আরও ডাউন হতে পারে, তার জন্য আমি লস বুকিং করলাম, এটা কিন্তু ভালো ধারণা নয়। এই লস বুকিং, স্টপ লসের কনসেপ্ট থেকেও কিন্তু আর্নিং করা যায়, বাট সেটা আরও অ্যাডভান্স লেভেলের ট্রেডার যারা মার্কেটের প্রতিটা সেকেন্ড জাজ করার ক্ষমতা রাখে। দ্যাট মিনস এই চ্যানেলের মাধ্যমে আপনারা এই ভিডিওর মাধ্যমে যেটা এখন এই মুহূর্তে আলোচ্য বিষয় বা যেটা আপনারা জানতে চলেছেন বা শিখতে চলেছেন, সেটা হচ্ছে কোনো স্টকে আপনি একটা চাকরিজীবী, কোনো স্টকে পজিশন নিয়েছেন এবং আপনাকে সবসময় আপনার স্টকে নজর রাখার ক্ষমতা নেই বা সময় নেই। সেই পার্টিকুলার শ্রেণীর মানুষের জন্য যারা পিসফুলি ইনভেস্ট করে সঠিক টাইমের অপেক্ষা করে চুপচাপ ধৈর্য ধরে বসে থাকে একটা ইনভেস্টারের মতো, এবং সঠিক টাইমে আপনাকে কিভাবে এক্সিট হতে হয় সেটাও কিন্তু এখানে শেখানো হবে। সুতরাং এখানে কিন্তু ডেইলি যারা ট্রেড করে তাদের জন্য নয়, ইন্ট্রাডে, ফিউচার অপশান, এই সমস্ত শ্রেণীর মানুষ এই চ্যানেলের যদি পার্ট হয়ে থাকেন আপনারা আনসাবস্ক্রাইব করুন, এবং আপনারা আপনাদের ভ্যালুয়েবল টাইম যে পার্টিকুলার শ্রেণীর মানুষ এটা শেখাচ্ছে সেখানে আপনারা যেতে পারেন। আমি এখানে সুইং ট্রেডিং বা ইনভেস্টিং বা পিসফুলি একটা মানুষ কীভাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারে বা রিটায়ারমেন্ট লাইফ এনজয় করতে পারে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারে, তার ফ্যামিলিকে নিয়ে খুবই সিম্পলিফাইড ওয়েতে কীভাবে লাইফ লিড করতে পারে, সেইটাই কিন্তু এখানে অ্যাডভাইস করা হচ্ছে। এখানে 21 দিনে টাকা ডবল করার কোনো ফর্মুলা দেওয়া হবে না ইন ফিউচার। সুতরাং আপনারা কিন্তু সেইভাবেই মাইন্ডসেট নিয়ে এই চ্যানেলে থাকুন। তো আমি যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যখন বিয়ার মার্কেট থাকবে তখন আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে
এবং ডিসিপ্লিনের সঙ্গে থাকতে হবে। যখন বুল মার্কেট আসবে আপনাকে কিন্তু ও অপরচুনিটি দেবে, অ্যাটলিস্ট 12% আপনার ঘরে আসার সম্ভাবনা অ্যানুয়ালাইজ 12% থাকবেই মিনিমাম, ম্যাক্সিমাম এর কোনো লিমিট নেই। এটা আমরা জানি না কত পার্সেন্ট রিটার্ন আপনি পেতে পারেন, তবে আপনি আপনার প্রি ডিফাইন্ড যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজির উপরে কাজ করতে পারেন এবং সেই অনুযায়ী চললে এই মার্কেটে সাকসেস পাওয়া সম্ভব। 3 থেকে 4 বছরে মোটামুটি ডবল হয়ে যায় একটা টাকা। এরপরে পয়েন্টটা হচ্ছে ডোন্ট রিগ্রেট when you sell at a price and it moves up। কথাটার অর্থটা কি? এখানে অনেকেই হয়তো ভিউয়ার আছেন যারা বলবেন, স্যার আমি একটা স্টক বাই করেছিলাম 100 টাকায়, স্টকটা 110 টাকায় আসলো, সেল করে দিয়েছিলাম 10% প্রফিটে। যেই 10% প্রফিটে সেল করলাম, এতদিন ধরে হোল্ড করেছিলাম, শেয়ারটা বাড়লো না। যেই 10%-এ আমি সেল করলাম, সেই স্টকটা পরবর্তী 2 থেকে 3 দিনে 150 টাকা, 50% প্রফিট দিচ্ছে। তাহলে আমি কি ভুল করলাম? এই যে আফসোস, অনুশোচনা, এটা করা যাবে না। মানেটা কি? মানেটা হচ্ছে এই, আপনি হাওড়া থেকে যাবেন বর্ধমান বা আসানসোল বা দুর্গাপুর, ট্রেনটা আপনাকে যখন বর্ধমান বা দুর্গাপুর বা আসানসোলে পৌঁছাবে, আপনাকে কিন্তু নেমে যেতে হবে পরবর্তী যাত্রার জন্য। এই ট্রেন যদি বারাণসী দিল্লিতে গিয়ে পৌঁছায়, আপনি কেন যাবেন? যদি ফ্রিতেও এই ট্রেন আপনাকে নিয়ে যায়, আপনি কেন যাবেন? সুতরাং আপনার ডেস্টিনেশন আগে ডিসাইড করুন। স্টক 50% কেন, 100% প্রফিট দিক, আপনি এটা নিয়ে ভাববেন না এবং ভেবে শরীর খারাপ করবেন না। আপনি কি উদ্দেশ্যে স্টকে ইনভেস্ট করেছিলেন? যদি আপনার উদ্দেশ্য যদি 10% প্রফিটে আমি সেল করব, এই ডিসিশন নিয়ে যদি আপনি স্টকে ইনভেস্ট করেছিলেন, তাহলে কোনো রিগ্রেট থাকার কথা নয়, কোনো আফসোস হওয়ার কথা নয়। So you should be satisfied because you took the right trade, even it gave better return, but you have to follow the exit strategy। আপনি এটা নিয়ে হ্যাপি থাকুন যে আপনি যে ট্রেডটা নিয়েছিলেন সেটা ঠিকঠাক ট্রেড ছিল, ভালো ট্রেড ছিল এবং যেটা আপনাকে একটা প্রফিট আপনার ঘরে এনে দিয়েছে, এবং আপনার এক্সিট স্ট্র্যাটেজি বা প্ল্যানিং, বিজনেসের নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আপনি চলছেন। আপনি রিটার্ন নিয়ে কেন মাথা ঘামাচ্ছেন? আপনার বিজনেস স্টার্ট করার আগে তার কিছু নিয়মাবলী তৈরি হয়েছিল, হতে পারে পার্টনারশিপ বিজনেস। সেই নিয়ম বা রিজলিউশনের আন্ডারে যে সমস্ত পয়েন্টগুলো আছে সেইগুলো রিড করুন। এবার বিজনেসে একটা প্রোডাক্ট, র মেটেরিয়াল আপনি কিনেছিলেন 100 টাকায়, আপনি ডিসাইড করেছিলেন এটা 130 টাকা আমি সেল করব। হঠাৎ করে যদি কোনো ক্রাইসিস আসে বা কোনো রকম পরিবেশ তৈরি হয় যে এই প্রোডাক্টটা আপনি 150 টাকায় সেল করলে বায়ার আছে, আপনি কি সেই রেটে সেল করবেন? যদি আপনি সৎ ব্যবসায়ী হন, তাহলে কিন্তু আপনি যে প্রিডিফাইন্ড যে রেট ছিল সেই রেটেই আপনি কিন্তু সেল করবেন। আর যদি অসৎ ব্যবসায়ী হন, তাহলে আপনি 200 টাকাও চাইতে পারেন, কারণ ওই মালটা আপনার ঘরে আছে আর কারোর ঘরে নেই। সুতরাং নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি করছেন? আপনি কি অসৎ ব্যবসায়ী? যদি আপনি অসৎ ব্যবসায়ী না হন, তাহলে কেন আপনি কোনো একটা মানুষকে এইভাবে ক্ষতি করবেন? শুধুমাত্র আপনার সার্কেলে গণ্ডিতে বলটা আছে বলে আপনি যে কোনোভাবে মূল্য নির্ধারণ করতে পারেন না। সেটা করতে পারেন, বাট সেটা ঠিক নয়। সুতরাং আপনাকে সেইভাবেই চলতে হবে, আপনার বিজনেসের পলিসি অনুযায়ী চলতে হবে। এর বাইরে যখনই যাবেন তখন কিন্তু হোঁচট খাইতে পারেন। যখন আপনি এক্সেস রেটে, সাপোজ ধরে নেওয়া যাক 10টা কাস্টমারের থেকে যে প্রাইস 130 টাকার জায়গায় আপনি 200 টাকা রেট নিলেন, সেই 10টা কাস্টমার আপনার বিজনেসের নেগেটিভ রিভিউ বাকি 10 জন কাস্টমারকে দেবে। এইভাবে আপনার বিজনেসে ওভারঅল লং টার্মে ক্ষতি হবে। সুতরাং আপনার বিজনেসের যে নিয়মাবলী তার মধ্যে থাকার চেষ্টা করুন। হ্যাঁ, র মেটেরিয়ালের প্রাইস বা বাইং প্রাইস যদি বেড়ে যায়, সেইভাবে আপনাকে বাড়াতে হবে। আপনার ইচ্ছা মতো আপনি কোনো মূল্যকে কন্ট্রোল করতে পারেন না, সেটা ঠিক নয়। তো এইভাবে আপনাকে ভাবতে হবে। স্টক প্রাইস যদি উপরে চলে যায়, চিন্তা করার কিছু নেই,
আবার ও আপনাকে সুযোগ দেবে। এবং নেক্সট পয়েন্ট নাম্বার 9, every sector has its own cycle. Don't be jealous that the sector you are invested is not moving and another sector is moving. That means আপনি কোন একটা সেক্টরে ইনভেস্ট করেছিলেন, সেই সেক্টরটা হয়তো 3 বছর পরে গিয়ে 100% প্রফিট দেয়। আবার কোন একটা সেক্টর সে কিনা প্রতি বছর আপনাকে 25% প্রফিট দেয়। তো আপনি এই 25% প্রফিট দেখে আপনি কিন্তু জেলাস ফিল করলে হবে না, ঈর্ষা ফিল করলে হবে না। আপনাকেও সময় দেওয়া হবে। 3 বছরের সময়সীমাতে একটা সাইকেল রান হয় এবং আপনার সেক্টরও একটা সময় ফ্লুরিশ করবে। আপনি যদি আন্ডার ভ্যালুড সেক্টর পান, আরও ইনভেস্ট করুন এবং যে প্রফিট আপনি মার্কেট থেকে ইনভেস্ট করে যেটা আপনার ঘরে আসছে, সেই প্রফিটটাকে রিইনভেস্ট করুন। রিইনভেস্ট দ্য প্রফিট। পয়েন্ট নাম্বার 10, রিইনভেস্ট দ্য প্রফিট টিল ইউ অ্যাচিভ দ্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম। মানে আপনি যতদিন আপনার ফ্রিডম পাচ্ছেন না, ততদিন আপনাকে এইভাবে প্রফিটটাকে রিইনভেস্ট করে যেতে হবে এবং ওয়েলথটা জেনারেট করতে হবে। এটাই হচ্ছে স্টক মার্কেটের 10টা বেসিক রুল। এই রুল থেকে আপনারা এই রুলগুলো মেনে চললে আপনাদের এই মার্কেট কখনো নিরাশ করবে না। এবং আমরা ধীরে ধীরে কিন্তু স্টক ট্রেডিং কিভাবে করতে হয় সেই প্রসেসে এগোচ্ছি। আমার সাথে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং নেক্সট ভিডিওটা আপনি কিসের ওপরে চাইছেন সেটা নিয়ে আমাকে জানান কমেন্ট বক্সে। অবশ্যই আমি চেষ্টা করব পরের ভিডিওতে সেই পয়েন্টটা আলোচনা করতে। আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।